হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যেই টেস্ট পেপার দেওয়া হয়েছে মাধ্যমিকের, সেই টেস্ট পেপারের তোমাদের চকদা রামলাল একাডেমির পেজ নাম্বার হচ্ছে 392। এই 392 পেজের চকদা রামলাল একাডেমির যে সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো বলবো। অর্থাৎ তোমাদের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের সমস্ত অ্যান্সারগুলো বলবো, অর্থাৎ 5-এর দাগের আগের পর্যন্ত উত্তরগুলো বলবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের বাকি সেটের উত্তরগুলো দেখার জন্য তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লেলিস্ট থেকে তোমরা বাকি স্কুলের উত্তরগুলো দেখে নিতে পারো। তো 1-এর দাগেরটা কি বলছে দেখো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কোনটা হবে? ঠিক আছে, তো উত্তরটা দেখে নাও। তাহলে আমরা ধরে নিব মূলধন হচ্ছে x টাকা। তাহলে PNR/25 সমান আমরা লিখতে পারি x × n × r / 100। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো nr কেটে গেল, 25, 4 25 অংশ। তার মানে আমরা পাচ্ছি x সমান 4p। কোনাকুনি গুণ হচ্ছে x সমান 4p। তার মানে অ্যান্সারটা দেখো 4p অপশনটা আছে, সি এরটা, এটাই উত্তর। এরপর 2-এরটা, প্রথম ও দ্বিতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1% ও R2% হলে দ্বিতীয় বছরের শেষে p টাকার সমূল চক্রবৃদ্ধি হবে। তো অপশনটা দেখো কি হবে, অবশ্যই সি এরটা। তাহলে প্রথম বছরের শেষে সুদ আসল কত হবে? p of 1 + r 1/100। দ্বিতীয় বছরের শেষে তাহলে কত হবে? প্রথম বছরের শেষে এটা ছিল ইন্টু 1 + r2/100। তার মানে দেখো এই অপশনটা আছে সিতে, তার মানে সি এরটা হচ্ছে উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো কি আছে, 3-এর দাগেরটা, x² + 2x + c = 0 এবং 6² + 2x + α = 0 সমীকরণ দুটির বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক হবে। তো কোন সম্পর্কটা কি আছে দেখো। প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের অনন্যক, প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের দ্বিগুণ, প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের থেকে 2 কম, উপরের কোনটি নয়। তো দেখে নাও, তাহলে লিখবো x² + 2x + c = 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা + বিটা = -b/a। তো -b এর জায়গায় 2 আছে, তাহলে -2/a, এবং আলফা বিটা = c/a, তো c/a হয়ে গেল। আবার আরেকটা সমীকরণ দেওয়া আছে, 6² + 2x + a = 0 সমীকরণের দুটি বীজ যদি আমরা ধরে নিই p ও q, তাহলে আমরা বলতে পারি যে p + q = -b/a, অর্থাৎ -2/c, সেটা লেখা হয়েছে। এবং pq সমান কত হবে? c/a, অর্থাৎ c এর জায়গায় এখানে আছে a, আর c এর জায়গায় a জায়গায় c, তাহলে a/c এটা হয়ে গেল। তার মানে দেখো a/c এটাকে আমরা লিখতে পারি 1/c/a, কারণ c/a এর মান অলরেডি আমরা বের করেছি, c/a, তাহলে 1/c/a। তো 1/c/a মানে কত? 1/α বিটা। তার মানে কি দেখো 1 অন্য হয়ে যাচ্ছে। তার মানে অপশন দেখো এটা প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের অনন্যক, এটাই হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলো 4-এর দাগেরটা, আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রগামী। বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হবে কোনটা? তো উত্তরটা দেখে নাও। তাহলে দেখো ছবিটা এরকম করে আঁকবে, দুটো বৃত্ত। তো এর ব্যাসার্ধ হচ্ছে, ধরো এই বৃত্তটা, এই ই কেন্দ্রগামী বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ইডি, আবার ডি কেন্দ্রগামী ব্যাসার্ধের বৃত্ত হচ্ছে ডিই। ঠিক আছে, মানে হচ্ছে আর, এখান থেকে দূরত্বটা হচ্ছে আর। তাহলে লিখবো এ বি সাধারণ যে, এই যে এ বি হচ্ছে সাধারণ যে, মানে হচ্ছে ডি বৃত্তগামী বৃত্তেরও যায়, ই বৃত্তগামী ই কেন্দ্রবৃত্ত যে তারও হচ্ছে যায় হচ্ছে এ বি। ইডি সমান আর একক, ই থেকে ডি এটা হচ্ছে এদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর একক। ডি এ সমান আর একক, ইডি মানে ডি এ, সেটা সমান হচ্ছে আর একক। তো এখানটা লিখে দিলে হতো যে ইডি সমান ডি এ সমান আর একক। সিডি সমান কত হবে তাহলে? সি থেকে ডি, সিডি মানে কত? ইডি এর হাফ, তার মানে r/2 একক। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এসি। দেখো এ থেকে ডি, এই যে একটা আমরা পাচ্ছি লাইন এ থেকে ডি, এটা তাহলে কত? এটা কেন্দ্রবৃত্তগামী, ডি বৃত্তগামী কেন্দ্রের বৃত্ত থেকে পরিধি অবধি যাচ্ছে, তার মানে এটাও ব্যাসার্ধ এর, মানে এই দূরত্বটা হচ্ছে আর, এডি এর দূরত্ব হচ্ছে আর, বোঝা গেল? তাহলে এসি সমান কত পাবো আমরা? এ থেকে সি এই দূরত্বটা আমরা আর পেয়ে গেছি, আর এখান থেকে সি থেকে ডি হচ্ছে r/2। তাহলে এসি সমান √r² - r/2 এর হোল স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, শেষ সূত্র থেকে আসছে। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে r² - r/2 এর হোল স্কয়ার। তো এটা করলে পাবো, দেখো নিচে এটা 2 × 4 হয়ে গেল, 4 থাকলো, উপরে তাহলে পাচ্ছি 4r² - r²। তার মানে আমরা পাচ্ছি 3r²/4, রুটের মধ্যে অবশ্যই, তার মানে পেয়ে যাচ্ছি আমরা 4 এর রুট করলে হচ্ছে 2, আর 3 এ হচ্ছে 3 রুট, আর এর স্কয়ার রুট করলে r, তো 3 √3/2 r। তাহলে আমাদের উত্তরটা চেয়েছে এবি এর দৈর্ঘ্য, তাহলে এবি কত পাবো?
এ থেকে সি পেয়ে গেলাম, তাহলে এবি মানে এর থেকে 2 গুণ করে দেবো, তাহলে এবি সমান 2 ইন্টু √3/2 আর, তার মানে হচ্ছে 2 কেটে গেল √3r, এটাই অ্যান্সার। তো দেখো অপশন আছে সি এরটা আছে, দেখো সি √3 বা √3r এটা। এবার 5 দাগেরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জায়গা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, কোণ এপিসি সমান 50 ডিগ্রি হলে কোণ এ ও সি প্লাস কোণ বি ও ডি এর মান কোনটা হবে? ঠিক আছে, উত্তরটা দেখে নাও। তাহলে আগে সুন্দর করে ছবিটা তোমরা আঁকবে। দেখো দেখো বি সি যুক্ত করা হলো, বি কে আর সি কে এই লাইনটা যুক্ত করা হলো। এসি বৃত্তের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ বি সি। তো তার আগে তোমাদের কোশ্চেনটার সাথে একটু মিলিয়ে দিই। দেখো কি বলেছিল এখানে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি চেয়ে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি, দেখো এ বি একটা চেয়ে আর সিডি, এই দেখো সিডি একটা চেয়ে পরস্পরকে দেখো পি বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা এ বি আর সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা হচ্ছে পি, বোঝা গেল। এবার আমরা কি করছি, বি আর সি এই লাইনটা যুক্ত করলাম, বিসি যুক্ত করলাম। এবার এসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, এই এসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং বহিস্থ কোণ এই এসি বৃত্তচাপের উপরই বহিস্থ কোণ কোনটা না এ বি সি, সেটা লেখা হয়েছে। আমরা আবার জানি যে এ ও সি সমান 2 ইন্টু বহিস্থ কোণটা হয়, তা 2 ইন্টু এ বি সি, সেটা লেখা হয়েছে, অর্থাৎ কোণ এ ও সি সমান 2 ইন্টু এ বি সি। আবার বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, দেখো এই যে বিডি এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা না কোণ হচ্ছে বিওডি, দেখো বিওডি এটা কেন্দ্রস্থ কোণ, এই যে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ। বহিস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ হচ্ছে বিসিডি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, বহিস্থ কোণ হচ্ছে বিসিডি, এটা হলো। অতএব বিওডি সমান কি লিখবো আমরা, বিওডি সমান 2 ইন্টু বিসিডি, কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বহিস্থ কোণ, তাহলে বিওডি সমান 2 ইন্টু বিসিডি, সেটা লেখা হয়েছে। এবার ত্রিভুজ বিপিসি থেকে পাই, দেখো ত্রিভুজ বিপিসি, এই যে ত্রিভুজটা পাচ্ছি বিপিসি, এই ত্রিভুজটা থেকে পাই কোণ বিসিপি, এই সি কোণটা বিসিপি অর্থাৎ এই কোণটা কোণ বিসিপি প্লাস কোণ পিবিসি অর্থাৎ এই বি কোণটা কোণ পিবিসি সমান 50 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 50 ডিগ্রি। কারণটা কি, কারণ হচ্ছে এপিসি সমান 50 ডিগ্রি, এ পি সি এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত দুটো কোণের সমষ্টি কি হবে, বহিস্থ কোণ সমান বিপরীত তো অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান হয়, তাই না, অর্থাৎ এটা 50 ডিগ্রি হলে এই বিপরীত এই দুটো কোণের সমষ্টি দুটো মিলিয়ে হবে 50 ডিগ্রি। কোশ্চেন এটা 50 ডিগ্রিতে বলে দেওয়া ছিল, তাহলে আমরা বলতে পারছি তাহলে এই সি কোণ প্লাস এই বি কোণ বিপিসি ত্রিভুজের সেটা হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান 50 ডিগ্রি। এই কোণটা আমরা এখান থেকে এখানে না বলে আমরা যদি বলি এ বি সি, একই তো জিনিস, কোণ পিবিসি আর কোণ এবিসি একই জিনিস, তো সেটা লেখা আছে কোণ এবিসি প্লাস কোণ বিসিডি, বিসিডি আমরা বলছিলাম কোণ বিসিপি, তো এটাকে আর একটু বেশি করে বাড়িয়ে দিলে বলবো বিসিডি, একই জিনিস, সেটা হচ্ছে 50 ডিগ্রি, বোঝা গেছে, ঠিক আছে। এরপর লিখবো আমরা অতএব কোণ এওসি প্লাস কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ এবিসি প্লাস বিসিডি, তার মানে 2 ইন্টু 50 ডিগ্রি, তার মানে পেয়ে গেলাম আমরা 100 ডিগ্রি। তো এটাই অ্যান্সার। তো তোমরা এটা ভালো করে বোঝার জন্য ছবিটা আগে সুন্দর করে আঁকবে, ছবি না আঁকলে বুঝতে পারবে না, তো ছবি আঁকার পর জিনিসটা ধাপে ধাপে করো, আশা করি বুঝতে পারবে। তো চলো এরপরেরটা দেখে নাও, অর্থাৎ তোমাদের অ্যান্সারটা হলো ডি এর দাগেরটা, ঠিক আছে। তো এরপরের অ্যান্সারটা দেখো, অর্থাৎ একের দাগে 6টা, একের দাগে 6টা কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ ভূমির পরিধির সঙ্গে সমান হলে চোঙের আয়তন হবে। তো দেখে নাও, ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ সমান আর একক, ভূমির পরিধি সমান 2 পাই আর একক, শর্তানুসারে এইচ সমান বলে দিয়েছি 2 পাই আর, পরিধির সঙ্গে উচ্চতা সমান বলেছে, তার মানে আর সমান আমরা পেয়ে যাচ্ছি h/2 পাই। অর্থাৎ চোঙের আয়তন কত, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন একক। তো মানগুলো বসাবো, পাই ইন্টু আর এর জায়গা বসাবো h/2 পাই এর হোল স্কয়ার ইন্টু এইচ ঘন একক, তার মানে এটা পেয়ে যাচ্ছি আমরা এইচ স্কয়ার আর নিচে 4 পাই স্কয়ার, তাহলে পাই ইন্টু এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার ইন্টু এইচ ঘন একক, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এইচ কিউব বাই 4 পাই ঘন একক। তার মানে অপশনটা আছে দেখো বি এর অপশনটা আছে,
বি এটা আছে এইচ কিউব বাই 4 পাই ঘন একক, আগেরটা ছিল ডি। এরপর শূন্যস্থান পূরণ, একের দাগেরটা চক্রবৃদ্ধি সুদের পর্ব যত ড্যাশ হবে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে। তো চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে এখানে হবে শূন্যস্থানে বাড়বে, যত বাড়বে বা যত বৃদ্ধি হবে এখানে বৃদ্ধি হবে, চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে। ঠিক আছে। এরপর 2 এর দাগেরটা দুটি অনুবিন্দুকরণের গুণফল একটি ড্যাশ সংখ্যা। তো দুটি অনুবিন্দুকরণের গুণফল একটি লিখবে মূলত সংখ্যা। তো কেন হচ্ছে দেখো, এখানে দেখো দেখে নাও, একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে 3 + √2 × 3 - √2। এটা যদি আমরা করি তাহলে কত পাবো না 3 স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, তার মানে 3 - √2 এর হোল স্কোয়ার করলে কত পাবো, √2 হোল স্কোয়ার করলে পাবো 2 পাবো। ঠিক আছে। তো এটা পাবো আমরা 3 - 2 মানে এটা পাচ্ছি 1। বোঝা গেল। এরপর দেখো এর পরেরটা x = 1/y হলে x + y এর ন্যূনতম মান হবে যখন ড্যাশ। তো উত্তরটা লিখবে x = 1/y বা x = k/y, যেখানে হচ্ছে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বা x y কোণাকুণি গুণ হচ্ছে x y = k, বা আমরা বোথ সাইড k গুণ করে 4 গুণ করলাম তাহলে 4xy = 4k। এবার 4ab সূত্র আছে, 4ab বা 4xy এর সূত্রটা তাহলে কি x + y এর হোল স্কয়ার - x - y এর হোল স্কয়ার, এটা সূত্র, সেটা সমান হচ্ছে 4k। বা এখান থেকে বের করব x + y, তাহলে x + y সমান কত পাবো 4k - x - y এর হোল স্কয়ার, এটার রুট, তাহলে 4k প্লাস এটা মাইনাস ছিল এদিকে চলে গেলে প্লাস হয়ে গেল x + y এর হোল স্কয়ার √(, এটা। ঠিক আছে। এবার লিখবো যে কোনো বর্গ সংখ্যার ন্যূনতম মান 0, যে কোনো একটা বর্গ সংখ্যার ন্যূনতম মান 0 হয়, তার মানে x - y এর হোল স্কয়ার এর ন্যূনতম মান হচ্ছে 0, সেটা লিখেছি। অতএব x - y এর হোল স্কয়ার সমান 0 বা x - y সমান 0 বা x = y, তাহলে এটা হচ্ছে উত্তর x = y। এরপর 2 এর দাগের 4 একটা 2 এর দাগের 4 বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 5:6:7 হলে দ্বিতীয় ও চতুর্থ কোণের অনুপাত হবে ড্যাশ। তো উত্তরটা লিখে নেবে এইভাবে, তাহলে পরপর 3টি কোণের অনুপাত 5:6:7, ধরি সাধারণ অনুপাত সমান x, তাহলে প্রথম কোণ কত হবে 5x, দ্বিতীয় কোণ 6x, আর তৃতীয় কোণ হচ্ছে 7x। চতুর্থ কোণ আমরা কত পাবো, চতুর্থ কোণ পেয়ে যাবো 360 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস তিনটে কোণের সমষ্টি, তার মানে সেটা চতুর্থ কোণ, তার মানে 360 মাইনাস 18x, তিনটে যোগ করেছি তাই এটা পাচ্ছি 18x। বোঝা গেল। আবার দ্বিতীয় কোণ প্লাস চতুর্থ কোণ সমান 180 ডিগ্রি। দ্বিতীয় কোণ চতুর্থ কোণ, দ্বিতীয় আর চতুর্থ মিলে কত হবে 180 ডিগ্রি, বিপরীত দুটো কোণ 180 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখবো অতএব চতুর্থ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 6x। তো এখানে একটা চতুর্থ কোণ পেয়েছি 360 মাইনাস 18x, আবার চতুর্থ কোণ পেলাম 180 মাইনাস 6x, অর্থাৎ আমরা বলতে পারি যে 180 মাইনাস 6x সমান 360 মাইনাস 18x। তো সেটাই লিখেছি, অতএব 180 মাইনাস 6x সমান 360 মাইনাস 18x। তো এখান থেকে বের করছি, দেখো এধারে মাইনাস 18 ছিল, এধারে নিয়ে আসলাম, তাহলে প্লাস 18x হয়ে গেল, এখানে মাইনাস 6x তো থাকলোই, তাহলে 360 এই 180 দিকে গেল মাইনাস 180, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 18x মাইনাস 6x মানে 12x সমান 180। তাহলে x সমান 180/12 মানে 15, x এর মানটা আমরা পেয়ে গেলাম। অতএব দ্বিতীয় কোণ কত, দ্বিতীয় কোণ দেখো ছিল 6x, তাহলে 6 × 15 মানে 90 ডিগ্রি। চতুর্থ কোণ কত, চতুর্থ কোণ হচ্ছে 300, চতুর্থ কোণ অর্থাৎ দেখো দ্বিতীয় কোণ যদি এটা হয়, এই দুটো মিলে হয় 180, তাহলে এই কোণটা পেয়ে গেছি, চতুর্থটা আমরা পেয়ে যাবো, তাহলে কত 180 মাইনাস দ্বিতীয় কোণ, তাহলে 180 মাইনাস 90 ডিগ্রি মানে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। বোঝা গেল, এটা অ্যান্সার। তো অতএব না তোমাদের এখানে অনুপাতটা বের করতে বলেছে, তো অতএব দ্বিতীয় কোণ ইস টু চতুর্থ কোণ, তার মানে 90:90 মানে 1:1, 1:1 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 2 এর দাগের 5এরটা দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে কি হবে না সমানুপাতিক হবে। তোমাদের এটা শূন্যস্থান লিখবে সমানুপাতিক, তোমাদের এটা টেক্সট বইয়ে পেজ নাম্বার 251 প্রয়োগ নাম্বার 13 করা আছে, চাইলে ওখানে দেখে নিতে পারো। এরপর চলো 2 এর দাগের 6টা 2 এর দাগের 6টা কি বলছে, একটি গোলকের আয়তনের 3 গুণ ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে গোলকের ব্যাসার্ধ হবে ড্যাশ একক। চিত্রটা দেখো, লিখবে ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক, ধরি গোলকের আয়তন তাহলে কত হবে, আয়তন হবে 4/3 পাই r³ ঘন একক, এবং সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে 4πr² বর্গ একক। অতএব শর্তানুসারে কি বলেছে দেখো, আয়তনের 3 গুণ সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান, তার মানে 3 × 4/3 পাই r³ সমান 4πr²। তো এখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাচ্ছি, তাহলে r সমান কত পাচ্ছি, r সমান 4πr² ডিভাইডেড বাই 3 তো কেটে গেছে 4πr², তার মানে r² সব কেটে গেল, তার মানে 1 পাচ্ছি, তার মানে r এর মান পেয়ে যাচ্ছি 1 একক। তো এটাই অ্যান্সার, মানে শূন্যস্থানে আমরা লিখবো 1। এরপর চলে আসো ব্যাসার্ধ হবে 1 একক। এরপর সত্য মিথ্যা 3 এর দাগের, এটা কি বলছে, a 500 টাকা 7 মাসের জন্য এবং b 700 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করলে এবং ব্যবসায় লাভ হলে
তাদের লাভ সমান হবে। তো উত্তরটা দেখে নাও। এ ও বি এর মূলধনের অনুপাত কত? এ 500 টাকা 7 মাস খাটাচ্ছে, মানে 500 গুণিত 7 ইস্টু এ 700 টাকা 5 মাস খাটাচ্ছে, মানে 700 গুণিত 5। তো গুণ করলে আমরা পাচ্ছি 35:35, মানে 1:1। তার মানে এটা তাদের লভ্যাংশের অনুপাত, তো অনুপাত সমান আছে, তার মানে এটা হচ্ছে সত্য। বোঝা গেল? এটা হবে সত্য। 3 দাগের একটা সত্য। এরপর চলে আসো 3 দাগের 2-এরটা কি বলছে। 3 দাগের 2-এরটা বলছে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 200 টাকার 1 বছরের সরল সুদ সমান হবে যদি উভয় ক্ষেত্রে বার্ষিক সুদের হার 5% হয়। তো উত্তরটা দেখো, তাহলে লিখবো 100 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি সমান 100 অফ 1 + 5/100 এর হোল স্কোয়ার। তো 5 20 100, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 1 + 1 এর 20, তো সেটা করলে পেয়ে যাচ্ছি 100 গুণিত 20 + 1/20 এর হোল স্কোয়ার। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 100 গুণিত, এখানে পেয়ে যাচ্ছি 21/20, তার মানে 21/20 গুণিত 21/20, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা আমরা কাটাকাটি করলে 0 0 গুলো কেটে গেল। উপরে দেখো পাচ্ছি আমরা 21 21 গুণ করলে পাবো 441, আর নিচে 2 2 4, তা 441/4 করলে পাচ্ছি আমরা 110.25 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 110.25 টাকা মাইনাস 100 টাকা, তার মানে পাচ্ছি আমরা 10.25 টাকা। তাহলে 200 টাকায় 1 বছরের সরল সুদ কত হবে? 200 গুণিত 1 গুণিত 5/100 টাকা সমান 10 টাকা। তার মানে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 3 দাগের 3-এরটা। 3 দাগের 3-এরটা কি বলছে দেখো। আলফা ও বিটা, আলফা x² প্লাস বিটা x প্লাস c সমান 0, যেখানে a ≠ 0 সমীকরণের বিজিতই হলে ax² মাইনাস bx প্লাস c সমান 0 সমীকরণের বিজিতই হবে মাইনাস আলফা ও মাইনাস বিটা। তো উত্তরটা দেখে নাও। তাহলে লিখবো x² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বিজিতই আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা সমান আমরা বলবো মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান সি বাই এ। ধরি ax² মাইনাস bx প্লাস c সমান 0 সমীকরণের বিজিতই হচ্ছে পি ও কিউ, অর্থাৎ যে দ্বিতীয় সমীকরণটা দেওয়া আছে তার বিজিতই আমরা ধরে নিচ্ছি পি ও কিউ। অতএব পি প্লাস কিউ সমান লিখবো মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি জায়গায় আছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, তাহলে মাইনাস ও মাইনাস বি বাই এ, এবং পি কিউ সমান সি বাই এ, সেটা লেখা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো মাইনাস যেমন ছিল রয়ে গেল মাইনাস বি বাই এ, তো মাইনাস বি বাই এর মান কত? মাইনাস বি বাই এর মান হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস তো যেমন ছিল একটা রয়ে গেল, আর এই মাইনাস বি বাই এর জায়গায় লিখছি আলফা প্লাস বিটা, তার মানে এটা হয়ে গেল মাইনাস আলফা মাইনাস বিটা। আর পি কিউ সমান সি বাই এ, অর্থাৎ আলফা বিটা, সি বাই এ মানে দেখো আলফা বিটা পেয়েছিলাম, আলফা বিটা। তো আলফা বিটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস আলফা ইন্টু মাইনাস বিটা, তার মানে তো আলফা বিটাই হচ্ছে। তার মানে দেখো একটা সমীকরণ এই সমীকরণ বিজিত হয়ে যাচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা। দেখো এখানে পাচ্ছি মাইনাস আলফা মাইনাস বিটা, এখানে পাচ্ছি মাইনাস আলফা মাইনাস বিটা, তার মানে এটা হচ্ছে তোমাদের সত্য। ঠিক আছে, তো এটা হবে সত্য। এরপর 4 দাগেরটা, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 125 হলে মধ্য সমানুপাতি হবে 5। তো দেখে নাও, তাহলে এ বি সি 3টি ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি সমান বি বাই সি, অতএব বি স্কোয়ার সমান এসি। তো বি স্কোয়ার সমান তাহলে কত পাচ্ছি আমরা? অতএব বি কিউব করলে কত পাবো? বি কিউব করলে পেয়ে যাচ্ছি এ বি সি, কারণ এর সঙ্গে আবার একটা বি গুণ করছি, তাহলে বি কিউব সমান এ বি সি। তার মানে সেটাই বলে দিচ্ছি 125, তাহলে বি সমান কত পাবো? বি সমান পেয়ে যাবো আমরা কিউব রুট অফ 125, কিউব রুট অফ 125 করলে পাবো 5। তার মানে এটা হচ্ছে সত্য। এরপর 3 দাগের 5-এরটা কি বলছে দেখো। 3 দাগের 5, একটি বৃত্ত অন্য একটি বৃত্তের ভিতরে অবস্থান করলে তাদের সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়। এটা অবশ্যই সত্য। দেখো একটা বৃত্তের ভিতরে যদি আবার একটা বৃত্ত থাকে তাদের সাধারণ স্পর্শক কোথায় পাবে? কোথাও তো টাচ করছে না, সাধারণ স্পর্শক পাওয়া যাবে না, তার মানে এটা হচ্ছে সত্য। এরপর 3 দাগের 6-এরটা, 3 দাগের 6-এরটা কি বলছে দেখো। একই দৈর্ঘ্যের ভূমির ব্যাস ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের 3 গুণ। তো উত্তরটা দেখে নাও। তাহলে লিখবো, ধরি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উভয়ের ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক। অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। শঙ্কুর আয়তন কত হয় না 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে এদের অনুপাত বের করবো। অতএব আয়তনের অনুপাত সমান পাই আর স্কয়ার এইচ ইস টু 1/3 পাই আর স্কয়ার এইচ। তার মানে পেয়ে যাচ্ছি 1 পাই আর স্কয়ার এইচ, তো কেটে গেল, পাই আর স্কয়ার এইচ কেটে গেল, তার মানে পাচ্ছি 1:1/3। তার মানে পেয়ে যাচ্ছি আমরা 3:1। তো দেখো এখানেও ছিল কোশ্চেনে কি না আয়তনের 3 গুণ, 3:1ই আছে, তার মানে এটা হচ্ছে সত্য। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এরপরে 4 দাগের, অর্থাৎ তোমাদের 2 নম্বরের উত্তরগুলো তোমরা দেখে নাও। তো 4 দাগের 1-এরটা কি বলছে দেখো। 2008 সালের 1 জানুয়ারি থেকে 25 মে পর্যন্ত বার্ষিক 8% সরল সুদের হারে 1500 টাকার সুদ কত হবে? তো তোমাদের এই মোট সময়টা নির্ণয় করতে হবে। তাহলে দেখো বলেছে 2008 সালের জানুয়ারি মাস থেকে তোমাদের 25 মে, তো জানুয়ারি মাস 31 দিন, তারপর ফেব্রুয়ারি মাস, যেহেতু 2008 সাল এটা লিপ ইয়ার, তার মানে 28 দিনের জায়গায় 29 দিনের হবে ফেব্রুয়ারি মাসটা। তারপরে মার্চ মাস 31 দিন, এর পরপর 30 দিন, তারপরে হচ্ছে 24 দিন।
ঠিক আছে, কারণ 25শে মে পর্যন্ত বলেছে মে মাসের, তো সেই জন্য এগুলো যোগ করবো মোট সময়টা এতদিন, তার মানে এটা যোগ করলে আমার পেয়ে যাচ্ছে 145 দিন। ঠিক আছে, এবার আসল সমান তাহলে কত হচ্ছে, আসল সমান কোশ্চেনে বলে আছে 1500 টাকা, তাহলে বার্ষিক সুদের হার আর সমান বলে আছে 8%, সময়টি সমান 144 দিন, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত 145/365 বছর, এটা সরি 145, সময়টি সমান 145 দিন, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 145/365 দিন বছর, কারণ দিনটাকে আমাদের বছরে করতে হবে, তো 365 ভাগ করবো এত বছর। অতএব মোট সুদ আয় সমান পিটিআর বাই 100, তো এখানে মানগুলো বসিয়ে দেবো, সমান 1500 ইন্টু 145/365 ইন্টু 8 ডিভাইডেড বাই 100, তো এটা আমাদের কাটাকাটি করতে হবে, তাহলে পাচ্ছি 15 গুণিত 145/365 গুণিত 8, কারণ 0 0 কেটে গেছে ওই জন্য 15 পাচ্ছি, তো এটা কাটাকাটি করবো, কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবে দেখো 3480 ডিভাইডেড বাই 73, তার মানে পাবে 47.67, প্রায় এটাকে লিখতে পারো 48, তো এটাই উত্তর। ঠিক আছে, তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 2 4 দাগের 2 কি বলছে, প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় p টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, উত্তরটা দেখে নাও। ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল x টাকা, মেশিনের বর্তমান মূল্য সমান p টাকা, তাহলে প্রতি বছর মূল্য হ্রাস পেয়েছে r%, অতএব p = x of 1 - r by 100 হোল টু দি পাওয়ার n, হ্রাস পেলে এখানে মাইনাস লিখবো আর বৃদ্ধি পেলে প্লাস হয়, কারণ সূত্রটা কি ছিল, a = p of 1 ± r by 100 হোল টু দি পাওয়ার n, তো বৃদ্ধি হলে প্লাস নেব আর হ্রাস হলে মাইনাস নেব, তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম, x সমান পেয়ে যাচ্ছে তাহলে p বাই 1 + r by 100 হোল টু দি পাওয়ার n, তো এই জিনিসটাকে উপরে যদি লিখি তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ p of 1 - r by 100 হোল টু দি পাওয়ার -n, তো এটাই উত্তর। তো এরপর দেখো 4 দাগের 3 কি বলছে, 4 দাগের 3 বলছে যে একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4, দ্বিতীয় জনের লাভ 5200 টাকা হলে তৃতীয় জনের লাভ কত হবে, তো উত্তরটা দেখো, তাহলে লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4, তার মানে সাধারণ যে লসাগু করে নেবো 2 3 আর 4, তাহলে 12 পাবো, তাহলে 1/2 = 12, 1/2 × 12 1 3 12 আর 1 4 গুণিত 12, তো করলে আমরা পেয়ে যাবো দেখো 2 6 12 3 4 12 আর 4 3 12, তার মানে 6:4:3, এটা এদের লভ্যাংশের অনুপাত। তাহলে যদি সাধারণ অনুপাতটা আমরা x ধরে নিই, তাহলে প্রথম বন্ধুর লাভ কত হচ্ছে 6x, দ্বিতীয় বন্ধুর 4x, তৃতীয় বন্ধু হচ্ছে 3x টাকা। ঠিক আছে, তো এরপর কোশ্চেনে দেখো বলে দেওয়া আছে যে একজনের লাভ বলে দেওয়া আছে, দেখো কতটা গেল, হ্যাঁ দ্বিতীয় জনের লাভ হচ্ছে 5200 টাকা দ্বিতীয় জনের, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় জন কত ছিল 4x ছিল, তাহলে 4x = 5200 বা x সমান আমরা পেয়ে গেলাম 5200/4, তার মানে পেয়ে যাচ্ছি 1300 টাকা। তাহলে অতএব তৃতীয় জনের লাভ ছিল দেখো 3x টাকা, তার মানে 3 × x এর মান এত, এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 3900 টাকা, তো এটাই অ্যান্সার তৃতীয় জনের লাভটা। তো চলো এরপরে 4 দাগের 4 কি বলছে দেখো, 4 দাগের 4 x² + x = 12, x² + 12 = 0 এবং x² + bx + a = 0, সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে b এর মান নির্ণয় করো। দুটো সমীকরণ এভাবে লিখে নেবে, তারপর লিখবে প্রদত্ত সমীকরণ দুটির একটি বীজ 2, তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় 2 বসালে এখানে পেয়ে যাচ্ছে 2² + a × 2 + 12 = 0, বা 4 + 2 দিয়ে 4 হয়ে গেল, তাহলে 4 + 2a + 12 = 0, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2a + 16, 12 4 16, 2a + 16 = 0, বা 2a সমান -16, এটা দিকে নিয়ে চলে আসলে মাইনাস হয়ে গেল, বা a সমান -16/2 মানে -8। এবার 2 নম্বর সমীকরণে এর মানটা বসিয়ে দেবো, x এর মানটা বসিয়ে দেবো, তাহলে আবার 2 নম্বর সমীকরণে x সমান 2 এবং a সমান -8 বসিয়ে পাই, এই 2 নম্বরে বসাচ্ছি, তাহলে x এর জায়গায় বসালাম 2, তাহলে 2² + bx, b × x এর মান বসিয়ে দিলাম 2 মাইনাস প্লাস a এর মান তো -8, তাহলে মানে -8 = 0, বোঝা গেল। এবার এখান থেকে আমরা b এর মানটা অতি সহজেই বের করে নিতে পারবো, তাহলে 2 দিয়ে 4 হয়ে গেল, প্লাস 2b -8 = 0, বা 2b - 4 = 0, বা 2b = 4, বা b = 4/2 মানে 2, অতএব b = 2, তো b এর মান পেয়ে গেলাম, এটা অ্যান্সার। এরপর 4 দাগের 5 কি বলছে দেখো, 4 দাগের 5 a/3 = b/4 = c/5 সমান 4b - b + 2c / m হলে m এর মান নির্ণয় করো, তাহলে এটা কে ধরে নেব, তাহলে লিখবো a/3 = b/4 = c/5 সমান 4a - b + 2c/m সমান k ধরি, অতএব a সমান 3k, b সমান 4k, c সমান 5k এবং 4a - b + 2c সমান mk, তো এটাই এবার এই মানগুলো বসাবো, তাহলে লিখবো অতএব 4a - b + 2c সমান mk, এইখানে এবার দেখো এর মানটা বসাচ্ছি সমান 4 × 3k - b
বি এর মান কত ছিল 4k প্লাস 2c প্লাস 2 ইন্টু সি এর মান হচ্ছে 5k সমান mk। তো মানগুলো বসেছি জাস্ট, তাহলে পাচ্ছি 3 4 12k মাইনাস 4k প্লাস 2 5 10k সমান mk। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো 12k আর 10k যোগ করলে হচ্ছে 22k, 22k মাইনাস 4k সমান mk। এবার 22k মাইনাস 4k করলে পেয়ে যাচ্ছি আমরা 18k, তার মানে mk সমান 18k বা m সমান 18, কে কেটে গেল, তার মানে m সমান 18। ঠিক আছে, এটা m এর মান। তো চলো এরপরে 4 এর দাগে 6টা কি বলছে দেখে নাও। 4 এর দাগে 6, একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, দুটি সমান ও সমান্তরাল জ্যা এর মধ্যে দূরত্ব 24 সেন্টিমিটার, জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। উত্তরটা দেখে নাও। তাহলে দেখতে পাচ্ছ দুটো সমান্তরাল জ্যা আছে, সমান ও সমান্তরাল জ্যা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার, ও থেকে বি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। জ্যা দুটির মধ্যে দূরত্ব অর্থাৎ এখান থেকে ডিস্টেন্সটা ইএফ এটা সমান বলে দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে ও ই কত পাবো, অর্থাৎ জ্যা দুটোর যে দূরত্ব তার অর্ধেক দূরত্বটা কত, সেটা হচ্ছে 24/2 সেন্টিমিটার মানে 12 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে, এই ত্রিভুজের এটাও আছে জানি আমরা, এটাও জানি। তাহলে এখান থেকে এই দূরত্বটা আমরা পেয়ে যাব। তাহলে লিখবো ত্রিভুজ ও ইবি এর ইবি সমান √ অফ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, সেটা এখানে করা হচ্ছে দেখো ওবি স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার। তো মানগুলো বসিয়ে দেবো। তাহলে 20 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 20 20 400 আর 12 144, তো রুট 256 রুট করলে হয় 16। তাহলে আমরা ইবি এর মান পেয়ে গেলাম। তাহলে এবি কত পাবো, এবি সমান 2 ইন্টু ইবি, তাহলে 2 ইন্টু ইবি করেছি, তার মানে 2 ইন্টু 16 মানে 32 সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব জ্যায়ের দৈর্ঘ্য সমান 32 সেন্টিমিটার, এটা অ্যান্সার। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 এর দাগের 7এরটা। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, ত্রিভুজটির অন্তর্বৃত্তের কেন্দ্র ও এবি সমান 8 সেন্টিমিটার, বিসি সমান 15 সেন্টিমিটার হলে অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো উত্তরটা দেখে নাও। তাহলে লিখবে ছবিটা আগে সুন্দর করে আঁকবে, ছবি না আঁকলে এই ধরনের অঙ্ক করতে পারবে না, ছবিটা ঠিক করে আঁকলে অঙ্ক অনায়াসে হয়ে যাবে। লিখবে ধরি অন্তর ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, এই ভিতরে যে ব্যাসার্ধটা আছে তো এখান থেকে এই ডিস্টেন্সটা বা এখান থেকে এটা এখান থেকে এটা যেটাই বলো না কেন, এই যে দূরত্বগুলো হচ্ছে 8 সেন্টিমিটার, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর দেখো ত্রিভুজ এ বি সি এই টোটাল ত্রিভুজটার এবি সমান বলে দেওয়া আছে 8 সেন্টিমিটার এই দূরত্বটা, আর বিসি সমান বলে দেওয়া আছে 15 সেন্টিমিটার। অতএব এসি আমরা পেয়ে যাবো, এসি সমান √ অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার মানে এটা পেয়ে যাচ্ছি √289, তার মানে 17। এসি এর মানটা আমরা পেয়ে গেলাম 17 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এই টোটাল বড় মানে টোটাল ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, তাহলে আমরা লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 8 ইন্টু হাফ ইন্টু ভূমি মানে 15 ইন্টু 8, তো এটা করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 60 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো এই ত্রিভুজটার মধ্যে পার্টে পার্টে 3টা ত্রিভুজ আছে, দেখো এখানে একটা ত্রিভুজ এ ও বি, এটা একটা ত্রিভুজ, আবার দেখো এখানে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, আবার দেখো এখানে একটা ত্রিভুজ, 3টা ত্রিভুজ। এই 3টে ত্রিভুজের দেখো উচ্চতাগুলো হচ্ছে, দেখো এই ত্রিভুজের জন্য উচ্চতা কোনটা হচ্ছে ডিও, সেটাই ছিল ব্যাসার্ধ। এই ত্রিভুজের জন্য দেখো এখানে উচ্চতা হচ্ছে ইও, এটাই ব্যাসার্ধ। আর এই ত্রিভুজের ক্ষেত্রেও উচ্চতা হচ্ছে দেখো এফও, এই এফও হচ্ছে তো এর ব্যাসার্ধ বৃত্তটা। তাহলে এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি মানেই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, সেখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। বুঝতে পারলে? তো তাহলে লিখবো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা পেলাম আমরা 60 বর্গ সেন্টিমিটার। এবার পাটে পাটে একটা একটা করে ক্ষেত্রফল বের করবো। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এর ভূমি কত ছিল 8 ইন্টু উচ্চতা হচ্ছে ওডি, বোঝা গেল? ওডি হচ্ছে উচ্চতা, তো সেটা লেখা হয়েছে। তার মানে ওডি মানে কত, ও থেকে ডি মানে দূরত্বটা হচ্ছে আর, তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে 2 4 8 মানে 4 বর্গ সেন্টিমিটার, যেহেতু ওডি সমান আর। এবার ত্রিভুজ বিওসি এই যে নিচে যে ত্রিভুজটা এর বের করবো। তাহলে হাফ ইন্টু ভূমি কত 15 ইন্টু উচ্চতা হচ্ছে ওই, সেটা লেখা হচ্ছে দেখো হাফ ইন্টু 15 ইন্টু ওই এর মান তার মানে আর, তার মানে লিখছি এখানে 15r/2। ঠিক আছে, এরপর একই রকম ভাবে ত্রিভুজ ও এসি এর জন্য করবো। ও এসি এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে হাফ ইন্টু এসি, এসির মান আমরা বের করেছি 17, তাহলে হাফ ইন্টু 17 ইন্টু ও এফ মানে ও এফ এর মান কত আর, তাহলে হাফ ইন্টু 17 ইন্টু আর, বোঝা গেল? তার মানে আমরা পাচ্ছি 17r/2। এবার এই 3টে ক্ষেত্রফলের সমষ্টি মানেই হচ্ছে 60, যে টোটাল ক্ষেত্রফল। তাহলে এখান থেকে লিখবো অতএব এখানে পাচ্ছি দেখো 4r প্লাস 15r/2 প্লাস 17r/2 সেটি সমান হচ্ছে 60। ঠিক আছে,
তো এখান থেকে আর এর মানটা বের করবো, তাহলে পেয়ে যাচ্ছি আমরা, দেখো এখানে 15/2 আছে, তাহলে লসাগু করলে তাহলে 4 2 8, তাহলে 8r প্লাস 15r প্লাস 17r ইকুয়ালস টু 60 দুগুণে 120। তার মানে আমরা পেয়ে গেলাম 40r, বাম দিকটা পাচ্ছি 40r সমান 120, এখান থেকে আর এর মান পাচ্ছি 120/40 মানে 3। তাহলে লিখবো অতএব অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও। 4-8 প্রদত্ত চিত্রে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, AB কে আর বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, BS সমান্তরাল DC, কোণ BAD সমান 95 ডিগ্রি, কোণ RBS সমান 25 ডিগ্রি হলে কোণ ADC এর মান নির্ণয় করো। তো দেখো ছবি খুব সুন্দর করে আঁকতে হবে, তোমাদের নির্ণয় করতে হবে কোণ ADC, এই কোণটা কত বের করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনে বলে দেওয়া আছে যে এ কোণের মানটা হচ্ছে 95 ডিগ্রি আর এই বি কোণের মানটা 25 ডিগ্রি। এখানে দেখো বলেছে যে ডিসি এর সমান্তরাল একটা বাহু টানতে হবে বি বিন্দু থেকে। তো ডিসি এর সমান্তরাল, এই যে ডিসি এর সমান্তরাল দেখো এদিক এদিক বিএস বাহুটা টানা হয়েছে, এই বিএস, তাহলে কোণ এখানে কত পাচ্ছি আমরা আর বিএস, এই কোণটা বলে দেওয়া আছে কোশ্চেনে 25 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা লিখবো কোণ বিএডি সমান 95 ডিগ্রি, যেটা বলে দেওয়া আছে, কোণ ডিসিবি সমান 180 ডিগ্রি মাইনাস বিএডি, তাহলে ডিসিবি এই কোণটা আমরা পেয়ে যাবো, কারণ বিপরীত দুটো কোণের সমষ্টি হয় কত 180 ডিগ্রি, তাহলে এটা আমরা জানি 95, তাহলে 180 মাইনাস 95 মানে এই কোণটা, তাহলে এখান থেকে পাচ্ছি 180 মাইনাস 95 সমান 85 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। এরপর আবার কোণ ডিসিবি, কোণ ডিসিবি এই কোণটা, কোণ ডিসিবি সমান আমরা কি লিখতে পারি সিবিএস, ডিসিবি মানে হচ্ছে কোণ সিবিএস, সিবিএস, তাই না? এই কোণটাও যা আর এই কোণটাও তা, যেহেতু এটা এটা সমান্তরাল, এটা যদি সাধারণ হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটাও সমান এই কোণটা, তাহলে আমরা লিখব কোণ ডিসিবি সমান কোণ সিবিএস, যেহেতু ডিসি সমান্তরাল বিসি, ডিসি সমান্তরাল বিসি আর সিবি হচ্ছে সাধারণ বাহু, তার মানে এই কোণটা তার মানে 85 ডিগ্রি, যেহেতু এটা আমরা 85 ডিগ্রি বের করেছিলাম, এই কোণটার সঙ্গে এই কোণটা যেহেতু সমান, তার মানে এই কোণটাও হয়ে গেল 85 ডিগ্রি। বোঝা গেল? এবার লিখবো অতএব কোণ সিবিআর, ছবি দেখো সিবিআর এই কোণটা, এই কোণটা 25 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে সিবিআর কত পাবো 85 প্লাস 25, তো সেটাই করবো। তাহলে কোণ সিবিআর সমান কত 85 প্লাস 25 ডিগ্রি মানে 110 ডিগ্রি। তো টোটাল এই কোণটা পেয়ে গেলাম 110 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পাবো, এই কোণটা পেয়ে যাবো, এটা দেখো একটা সরলরেখা, তাহলে 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, সরলরেখা মানে 180 ডিগ্রি, তো টোটালটা 110 ডিগ্রি, তাহলে 180 থেকে 10 বিয়োগ করবো, তাহলে 180 থেকে 10 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি আমরা 70 ডিগ্রি। ঠিক আছে, আবার আমরা কি জানি যে বিপরীত দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো 180 থেকে যদি এই কোণটা বিয়োগ করে দিই মানে 70 বিয়োগ করে দিই, তাহলে লিখবো অতএব এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস এবিসি, অর্থাৎ 180 মাইনাস 70 করলে পেয়ে যাচ্ছে 110 ডিগ্রি। এটাই অ্যান্সার। তো আরেকবার দেখে নাও পুরোটা, ছবিটা আগে ভালো করে এঁকে নেবে, ছবি ভালো করে আঁকার পর স্টেপ ওয়াইজ করবে, কোনো অসুবিধা হবে না, আশা করি বুঝতে পারবে। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগে 9টা। 1.8 মিটার উচ্চতায় একজন লোক একটি আলোকস্তম্ভ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছেন, লোকটির ছায়ার দৈর্ঘ্য 1.5 মিটার হলে আলোকস্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তো তোটা দেখে নাও, এই ছবিটা এঁকে নেবে। ঠিক আছে, তাহলে এবি সমান স্তম্ভের দৈর্ঘ্য, এবি হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্য, ডি সমান ব্যক্তির উচ্চতা, সেটা বলে দেওয়া আছে 1.8 মিটার, বিডি সমান স্তম্ভ থেকে ব্যক্তির দূরত্ব, বি থেকে ডি এটা স্তম্ভ থেকে ব্যক্তির দূরত্ব, এটা হচ্ছে 5 মিটার, আর ডিসি এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এটা বলে দেওয়া আছে 1.5 মিটার। অতএব বিসি সমান কত, বি থেকে সি, তার মানে 5 প্লাস 1.5 মানে 6.5 মিটার। এখন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ইডিসি এই দুটো হচ্ছে পরস্পর সদৃশকোণী। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এবি বাই বিসি, এবি বাই বিসি সমান ডি বাই ডিসি, এটা লিখতে পারি। অতএব এবি বাই বিসি, বিসি এর মান হচ্ছে তো 6.5, বি থেকে সি 6.5, তাহলে এবি বাই 6.5 সমান ডিই, ডি এর মান হচ্ছে 1.8 ডিভাইড বাই ডিসি, ডিসি এর মান হচ্ছে 1.5। বোঝা গেল? তো এখান থেকে আমরা এবি এর মানটা পেয়ে যাচ্ছি, তাহলে এবি সমান কত হচ্ছে, এবি সমান দশমিকগুলোতে উঠে যাচ্ছে, তাহলে 18/15 গুণিত 6.5, তো এটা করলে আমরা কাটাকাটি করলে পাবো 7.8, তাহলে লিখবো অতএব আলোক স্তম্ভের উচ্চতা 7.8 মিটার, এটাই উত্তর। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগে 10টা। 4 দাগে 10টাকে কি বলছে কোশ্চেনটা দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো উত্তরটা দেখো, তা লিখবো
ধরি প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a একক, দ্বিতীয় ঘনকটির বাহুর দৈর্ঘ্য b একক। অতএব প্রথম ঘনকের আয়তন a কিউব ঘন একক, দ্বিতীয় ঘনকের তাহলে আয়তন হবে b কিউব ঘন একক। আবার প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক, আর দ্বিতীয় ঘনকের তাহলে কত হবে না 6b স্কয়ার বর্গ একক। শর্তানুসারে এই a কিউব বাই b কিউব বলে দেওয়া আছে কোশ্চেনে, দেখো 26 আর 27 দেখতে পেয়েছো, 26:27, তাহলে a কিউব বাই b কিউব সমান 26/27। তো এখান থেকে আমরা লিখতে পারি a বাই b এর হোল কিউব সমান 4 এটা হচ্ছে 4 এর কিউব মানে 64, আর 3 এর কিউব মানে 27, তার মানে 4/3 এর কিউব। তো এখান থেকে আমরা বলবো কিউব কিউব কেটে গেল, তাহলে a বাই b সমান 4/3। অতএব 6a স্কয়ার ইস টু 6b স্কয়ার সমান a বাই b এর হোল স্কয়ার। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 4 এর 3 এর হোল স্কয়ার মানে 16/9। তার উত্তরটা হচ্ছে 16:9। তাহলে লিখবো অতএব আয়ত ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 16:9, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো এর পরেরটা দেখে নেবো। অর্থাৎ 4 দাগের 11টা। আর ব্যাসার্ধ ও h উচ্চতা বিশিষ্ট কোন লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুকে উলম্ব বরাবর সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগে সমতল অংশের ক্ষেত্রফল কত হবে? তো দেখে নাও, ফার্স্ট যখন একটা শঙ্কু ছিল, শঙ্কুর সমতল কটা ছিল? শঙ্কুর একটাই সমতল থাকে, এই নিচের তলটা সমতল থাকে। ঠিক আছে, তো যখন শঙ্কুটার এই মাঝ বরাবর যদি আমরা কেটে দিই, মাঝ বরাবর যদি খালি করে দিই, তাহলে কত দেখো, নিচের তো একটা সমতল ছিল, এই যে সমতলটা ছিল তার অর্ধেক সমতল একটা পেয়ে যাচ্ছি এইটা, আর মাঝামাঝি কাটার জন্য আরেকটা আমরা সমতল পাচ্ছি, দুটো সমতল পাচ্ছি। তাহলে সেটাই লেখা হচ্ছে। তাহলে লিখবো শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা সমান h একক। অতএব শঙ্কুটির উলম্ব বরাবর কাটলে প্রতি ভাগে দুটি করে সমতল পাওয়া যাবে। একটি শঙ্কুর ভূমির অর্ধেক অংশ অর্থাৎ অর্ধবৃত্ত এবং অপরটি একটি ত্রিভুজাকৃতি সমতল। দেখো এখানটা কি ছিল, একটা বৃত্ত ছিল, এর মাঝে বরাবর কেটে দিয়েছি, তার মানে এই বাকি অংশটা কত হচ্ছে, একটা অর্ধবৃত্ত হচ্ছে, সেটাই যে দেখানো হচ্ছে ছবিতে। একটা অংশ এরকম পাবো আর একটা অংশ এরকম ত্রিভুজাকৃতি অংশটা পাবো মাঝ বরাবর যখন কাটা হচ্ছে, দুটো সমতল পাচ্ছি। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল কত হচ্ছে, এমনি যে ক্রস সেকশনাল এর ক্ষেত্রফল কত ছিল, পাই স্কয়ার, তো এর হাফ কত হচ্ছে, তাহলে পাই স্কয়ার বাই 2, তাহলে পাই স্কয়ার বাই 2 বর্গ একক। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রফল অর্থাৎ যে ত্রিভুজাকৃতি অংশ পাচ্ছি এর ক্ষেত্রফল কত হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এখান থেকে এই দূরত্ব ব্যাসার্ধ ছিল আর, তাহলে ব্যাস কত 2r, তাহলে হাফ ইন্টু 2r ইন্টু h, হাফ ইন্টু 2r ইন্টু h সমান 2 কেটে গেল আর h বর্গ একক। তাহলে লিখবো অতএব প্রতিটি তলের সমতল অংশের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বাই 2 প্লাস আর এইচ বর্গ একক। তার মানে আমরা এখানে যদি হাফ আর কমন নিয়ে নিই, তাহলে হাফ আর কমন নিয়ে নিলে এখানে পেয়ে যাবো পাই আর প্লাস 2h এত বর্গ একক। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো এর পরেরটা দেখে নাও। অর্থাৎ তোমার এই ভিডিওর লাস্টের অঙ্ক 4 দাগের 12টা। একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে চোঙটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। তো উত্তরটা দেখে নাও। লিখবে ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান h একক। অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার h ঘন একক এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর h বর্গ একক। শুধু সূত্রগুলো পরিমিতির অঙ্ক সূত্র মুখস্থ থাকলে খুব ইজি অঙ্ক। অতএব শর্তানুসারে পাই আর স্কয়ার h সমান 2 পাই আর h। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো r ইকুয়াল টু r ইন্টু পাই আর h মানে 2 পাই আর h। তো এখান থেকে পাই আর h কেটে গেল, তার মানে r এর মান পেয়ে যাচ্ছি 2। তাহলে লিখবো অতএব চোঙটির ভূমির ক্ষেত্রফল সমান, ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার বর্গ একক, তার মানে পাই ইন্টু আর এর মান 2 স্কয়ার, তার মানে 4 পাই বর্গ একক। এটাই অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই ধরনের বাকি উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, কিংবা তোমরা প্লে লিস্টে গিয়ে প্লে লিস্ট থেকেও চেক করে নিয়ে বাকি অ্যান্সারগুলো দেখে নাও। তো ওকে, ধন্যবাদ।